চিত্রাঙ্গনা পর্ব 10। নারী পুরুষের অর্ধাঙ্গ। মা বলতেন, স্বামী যতই খারাপ হোক কখনো অসম্মান করবে না। স্বামী তোমার আসল অভিভাবক। মারলেও কাটলেও ভোগ করলেও সব মেনে নিতে হবে। নদী মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে আসছে। রাত বিরেতে স্বামী বাইরে থাকে, ভোর হলে ক্লান্ত শরীরে নিয়ে ফিরে, সারাদিন ঘুমায়, মদ খায়, নারীদের দেখলে তার হুঁশ থাকে না। যখন ইচ্ছে গায়ে হাত তোলে, যখন ইচ্ছে তখন দখল নেই তার শরীর। নদী সবকিছু মুখ বুজে সহ্য করে, কারণ মা বলেছিলেন এটাই তোমার নিয়তি। এই বাড়িতে কষ্ট দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু সান্ত্বনা দেওয়ার কেউ নেই। নদীর বিয়ে হয়েছে 1 বছর হলো। এই 1 বছরে সে বুঝে গেছে এলাহিদের প্রাসাদময় বাড়ির ভিতরে লুকোনো গল্পগুলো কতখানি ভয়াবহ। যখন তার প্রস্তাব এসেছিল, নদীর মধ্যবর্তী পরিবার তখন বিস্মিত হয়েছিল। তারা ভাবেনি যে এত বড় ঘরের ছেলে তাদের দরিদ্র পরিবারের মেয়েকে কেন বিয়ে করবে। নদীর বাবা দর্জি ছিলেন, সারা জীবন সুই সুতার মধ্যেই কাটিয়ে দিয়েছেন। গোটা পরিবারটাই কাপড় সেলাই করে জীবন চালাতো, পারিবারিক পেশা যাকে বলে। এসএসসির পর নদীর পড়াশোনা বন্ধ হয়ে যায়, কারণ সংসারে পেট চালানোর জন্য বইয়ের পাতা নয়, সুই সুতা ধরাই ছিল জরুরি। তবে এখন নদী জানে কেন এলাহিদে তাদের দরজায় এসেছিল। সে জানে কেবল একজন বউ নয়, একজন নির্বাক দাসী চেয়েছিল তারা। বিবাহিত জীবনের প্রথম রাতটায় কষ্টের দাগ এঁকে দিয়েছিল নদীর মনে। লাল বেনারসিতে সজ্জিত হয়ে গয়নার সেজে অপেক্ষা করছিল সে। স্বপ্ন দেখছিল নতুন জীবনের, কিন্তু সে রাতেই সে বুঝে গিয়েছিল স্বপ্ন আর বাস্তবতার মাঝে বিস্তর ব্যবধান। রাজন সেই রাতে আসেনি, তার মুখ পর্যন্ত সে দেখা হয়নি নদীর। বিয়ের 1 সপ্তাহ পার না হতেই সে জানতে পারল রাজন বাসর রাতে তার পাশের ঘরেই ছিল, তবে তার পাশে নয়, অন্য কারোর, বাড়ির একজন কাজের মেয়ের সঙ্গে। মেয়েটিকে নদী একবার দেখেছিল, পরে আর কোনো খোঁজ পায়নি। এলাহিদের বা এই বাড়িতে কে কবে আসে, কে কবে হারিয়ে যায়, তার হিসাব কেউ রাখে না। রাজন দেখতে অসাধারণ, আল্লাহ যাকে দেয় তাকে সব দিক থেকেই দেয়। মেয়েরা রাজনের টাকা আর চেহারা দেখে সঙ্গ দিতে রাজি হয়ে যায়, তবে সব মেয়েরা আবার এমন নয়। নদী এই বাড়ির বড় বউ হলেও বয়সে সে মোহনার থেকেও ছোট। রাজনের 4 নম্বর স্ত্রী সে, তবে মোহনার মতো সুন্দর নয় সে। সে মোহনার মতো শুদ্ধ করে কথাও বলতে পারে না, সাজতে পারে না, স্টাইলও করতে জানে না। তার কাছে ফ্যাশন মানে ওই একটা শাড়ি পরা, হাতে মুঠো মুঠো চুড়ি আর বড় জোর হাত পা দুটোকে আলতায় রাঙিয়ে চোখের নিচে কাজল রেখা মুড়িয়ে দেওয়া। রাজনের 4 নম্বর স্ত্রী নদী। স্বামীকে কখনো জিজ্ঞেস করার সাহস হয়নি আগের 3 জনের সঙ্গে কি হয়েছিল, তারা কি বেঁচে আছে নাকি মারা গেছে। নদী যে বাচ্চাটিকে 1 বছর ধরে পালতেছে তার নদীর 3 নম্বর সতীনের মেয়ে, ছোট্ট একটা পুতুল বলা চলে। নুরি নিজের মেয়ের মতো করেই তাকে লালন পালন করছে। নুরি কাছে থাকলেও দুঃখেও সহনশীল মনে হয় নদীর, তবে মাঝে মাঝে খুব করে কাঁদতে ইচ্ছে হয়। আজ 1 বছর হলো পরিবারের কারোর সঙ্গে দেখা হয়নি তার, কথাও হয়নি। রাজন বিয়ের পরদিনই জানিয়ে দিয়েছিল, যদি ওই বাড়িতে যাও তাহলে এ বাড়িতে ভুলেও পাও রাখবা না। বিয়ের দ্বিতীয় দিন স্বামীর বাড়ি থেকে পরিত্যাগ হলে সমাজ নদীকে কোন চোখে দেখত, তার বাপ মায়ের অবস্থা কেমন হতো। তবে রাজন 1 বছর ধরে নদীর পরিবারকে আর্থিকভাবে সাহায্য করছে। নদীর ছোট বোনের পড়ালেখার খরচও দিচ্ছে। ভাইটাকেও বিয়ে করিয়েছিল রাজন, একটা চাকরির ব্যবস্থাও সে করে দিয়েছিল। দেখা সাক্ষাৎ না হোক, তবে নদী যখন জানে তার পরিবার সুখে আছে, যে সুখটা নদী তাদের দিতে পারেনি রাজন তা দিচ্ছে। তাই কখনো নদীর সাহস হয়নি রাজনের বিরুদ্ধে যাওয়ার, আঙ্গুল তুলে তর্ক করার। এই বাড়ির নারীদের নীরবতাই আসল অস্ত্র। ভাবি আসছো? নদী ভালো করে শাড়ি দিয়ে শরীর ঢাকলো, মাথায় একটা ঘোমটা দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা চিত্রাকে উদ্দেশ্য করে বলল, আসো আসো, বাইরে কেন দাঁড়ায় আসো? চিত্রা রুমে ঢুকে চারপাশটা দেখলো। রুমটা একেবারে সাধারণভাবে সাজানো, ঘরের প্রতিটি আসবাবপত্র কাঠের তৈরি, তাতে আবার ডিজাইন করা, জমিদারি একটা ভাব আছে। চিত্রা বিছানার উপরে গিয়ে বসলো, একবার ঘুমন্ত নুরির দিকে চেয়ে বলল, নুরি দেখতে একেবারে ভাইয়ার মতো হইছে, মাশাল্লাহ, একটা পরী। নদী মেকি হাসলো, ব্যথায় গা এখনো জ্বলছে। নদীর অস্বস্তি লাগছে। ভাইয়া কোথায়? উনি উনি তো কামে গেছে, রাতের বেলা। হ, রাতেই তো তেনাগো সব কাম। রাইতে হাওরে জাল ফেলাইবো জেলেরা, ভোরে সেই মাছ আড়তে যাইব।
আবার যেইখানে থাইকা কতখানে যে আইবো, তেনাগর সব ব্যবসা, তেনাগর তো সেইখানে থাকুন লাগবো, তাই না? চিচ্চা জবাব দিল না। কিছুক্ষণ থেমে বলল, অদ্ভুত কাজকর্ম, কিন্তু ফারজ তো কাজে গেল না, বাড়িতেই তো আছে। নদী ভ্রু কুচকালো, প্রশ্ন করলো, যায় নাই? ও, আসলে হ্যাঁ, তো বিদেশে কারবার সামলায়। এখানে তার কাজ থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি ঠিক কইতে পারবো না। ফারাজ বিদেশে কিসের ব্যবসা করে? নদী থমকালো, নড়ে চড়ে বসে বলল, এই ব্যবসাই তো। দেশের বাইরে মাছের অনেক চাহিদা, বিভিন্ন দেশে দেশীয় মাছ রপ্তানি হয়, সেই সব বিষয়ে তদারকি করে ফারাজ। তবে তার নিজ বউ বউ রুমানা এলাহি এসেছেন। সচরাচর নিজের বউদের ঘরে তিনি আসেন না, জরুরি দরকার পড়লে আগমন ঘটে তার। রুমানার শরীর ভর্তি স্বর্ণের গহনা, সারাদিন পান চিবোতে থাকে। ও মা, ছোট বৌদি এইখানে আছে, তো আমার দুই বউ কি গপ্প করতেছে? চিচ্চা মাথা ঠিক করে ঘুমটা দিয়ে জবাব দেয়, কিছু না আম্মা, এই তো নুরিকে দেখতে এসেছিলাম। আচ্ছা, আপনারা থাকেন, কথা বলেন, আমরা এমনিতেই ঘুম পাচ্ছে। চিচ্চা কেন জানি মনে হচ্ছিল তার শাশুড়ি নদী ভাবির সঙ্গে জরুরি কোনো কথা বলতে এ ঘরে এসেছে। চেহারায় কেমন যেন একটা অস্থিরতা ছিল, তাই ইচ্ছে করেই দুজনের মাঝ থেকে সে উঠে যাচ্ছে। ফারাজ বাড়ির গ্যারেজে আছে, গাড়িতে কি একটা নাকি ভুল করে রেখে এসেছে, সেটাই আনতে গিয়েছে। চিচ্চা রুমে গিয়ে আয়নায় নিজেকে একবার দেখলো। সোহাগ তাকে এত বড় ধোঁকা দিল কেন? চিচ্চার কষ্ট হচ্ছে না কেন? চিচ্চার মন এখন আর সোহাগের জন্য ব্যাকুল কেন হচ্ছে না? তবে এইটাই কি মানুষকে ঘৃণা বলে? হয়তো সোহাগের প্রতি তার ঘৃণাও চোখের জল মাটিতে পড়তে দেয়নি। জীবনে একটা মানুষ যে কত আপন ভেবেছিল, সেই লোকটাও তার সঙ্গে ছলনা করেছে। চিচ্চার বাবা মাও তার সঙ্গে প্রতারণা করেছে, নিজেকে ওপারে বসে তামাশা দেখার জন্য তাকে ফেলে রেখে গিয়েছে। না জানি মৃত্যুর আগ পর্যন্ত তাকে আর কি কি সহ্য করতে হয়। চিচ্চা হুট করে ফারাজের কথা মনে পড়ল। আচ্ছা, ফারাজ কি সত্যি তাকে ভালোবাসে? ভালোবাসে বলেই কি সেই রাতে সর্বনাশ হতে রক্ষা করেছে তাকে? আচ্ছা, এক দেখায় আদৌ কি ভালোবাসা হয়? চিচ্চা গায়ের শাড়িটার দিকে তাকায়। এটাকে কি রং বলে? পিচ কালার। বিয়ের আগ পর্যন্ত সে শাড়ি পরেনি। শাড়ি সামলানোর যুদ্ধ করার চেয়েও কঠিন। কখন কার সামনে খুলে যায়, ছি ছি, কি লজ্জা। চিত্রের গায়ের রং ফর্সা, ঠোঁটের নিচে একটা কালো তিল। আলাদা করে সাজসজ্জার প্রয়োজন নেই, সাজেও না সে। চিত্রার চুলে খোপা করা ছিল, কপালের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা চুলগুলো সে হাত দিয়ে ঠিক করে। হঠাৎ শীতল দুটো হাত তাকে চেপে জড়িয়ে ধরল, পিঠের উপর একটা চুমু বসিয়ে দিয়ে বলল, আগুন সুন্দরী। এলাচির মিষ্টি একটা গন্ধ তাকে নাকে এসে লাগে। এই গন্ধ বোধহয় 100 হাত দূর থেকেও পাওয়া যাবে, অনেক স্ট্রং একটা গন্ধ। ফার্স্ট পেছন থেকে কি যেন একটা তার গলায় পরিয়ে দেয়। চিচ্চা আয়নার দিকে তাকায়। একটা নেকলেস, চিকন একটা নেকলেস, ছোট্ট একটা হার্ট আকৃতির লকেট। তোমার গায়ের রঙের সঙ্গে স্বর্ণের রংটা মানানসই, দেখো, চেয়ে সুন্দরী, কি অপরূপ লাগছে তোমায়। তোমার গলায় যাও মাত্র স্বর্ণের সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে। চিত্রা পেছন ঘুরে ফারাজের দিকে তাকায়। ছেলেদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস কোনটা? ফারাজকে দেখল চিত্রা। লোকটার সব কিছুই তো আকর্ষণীয়। আমাকে কেন দিলেন এটা? আমার বউকে আমি দিয়েছি, তাকে তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আপনার বউকে? ফারাজ চিত্রাকে আয়নার দিকে ইশারা করলো। চিত্রা আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখল। ওই যে আগুন সুন্দরীটাকে দেখছো না, ওটা আমার বউ। জানি দেখে অনেক হিংসা হচ্ছে, নজরও দিতে পারো, তবে সমস্যা নেই, বউকে আমি নজর কাটার মন্ত্র পড়ে ফুদিয়ে দিয়েছি। আপনার ভেতরে এত কুরকুরানি কোথা থেকে আসে জানতে পারি? আসে মানে? 30 বছর ধরে সব যত্ন করে তুলে রেখেছি শুধুমাত্র রাতের বেলা বউকে উজাড় করে দিব বলে। যদিও আমি দিনরাত পরিশ্রম করতে পছন্দ করি, মুরব্বীরা বলেছেন ফসলের মাঠে যত পরিশ্রম করা হবে তত বেশি ফসল ফলবে। ছাড়ুন তো। চিত্রা বিছানার দিকে যেতে নিলে ফারাজ তাকে আবারও নিজের কাছে টেনে বলে, বউ, তোমার কান্না শুনতে ইচ্ছে করছে, একটু বিছানায় আসো না। নির্লজ্জ কোথাকার, লজ্জা ধুয়ে পানি খাবো নাকি? এত লজ্জা দিয়ে কি করব যদি তোমাকে কাঁদাতেই না পারি? আর বাচ্চার কান্নাই বা শুনবো কি করে? মজা করছেন? ফারাজ কামুক চোখে চেয়ে বলল, না, তবে তুমি চাইলে এখনই মজাটা শুরু করতে পারি। ডু ইউ ওয়ান্ট? নো নিড, বাট আই নিড ইউ।
ফারাজ ইলাহি চিত্রার ঘাড়ে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। কেঁপে ওঠে চিত্রার ভেতরটা। এখনো তো সোহাগের ক্ষতই সে সামলে উঠতে পারেনি। না না, ফারাজকে কিছুতেই নিজের কাছে আসতে দেওয়া যাবে না। কি করছেন, ছাড়ুন বলছি। চিত্রা ফারাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তুমি শুধুই আমার চিত্রা। কখনো যদি আমার থেকে দূরে যাওয়ার চিন্তাও মাথায় আনো, তবে খোদার কসম জবাই করব তোমাকে। নিশ্চয়ই তুমি আমার হাতে জবাই হতে চাও না। চিত্রাকে পাজা কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। তারপর শার্টের বোতামে হাত দিতে বেহায়ের মতো হেসে বলে, আমাকে নির্লজ্জ বলছো না? চলো তোমাকে আজ নির্লজ্জতার ডেমো দেখাই প্রিয়তমা।